আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি নিয়ে আসছি সুন্দর একটা আমের আচারের রেসিপি, যেটার স্বাদ হবে টক ঝাল মিষ্টি। এবার মেইন রেসিপিতে ফিরে যাওয়া যাক। আমি আজকে দেখাবো একদম গাছ থেকে পাড়া থেকে শুরু করে একদম আচার তৈরির রেসিপির শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। চলো কন্টিনিউ করা যাক। আমি গাছ থেকে একটু বাতি দেখে কিছু আম পেড়ে নিয়েছিলাম প্রথমে, যেন আমের ভিতরের যে আমের আঠির যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা যেন একটু শক্ত হয়, এরকম কিছু আম আমি পেড়ে নিয়েছি। প্রত্যেকটা আমকে আমি 4 ভাগ অথবা 6 ভাগ করছি, আপনার সুবিধা মতো আমের সাইজ অনুযায়ী করে নেবেন। এখন আমি একটু চুনের পানি দিয়ে আমগুলাকে কিছুক্ষণ ভেজায় রাখবো। খেয়াল রাখবেন যে চুনগুলা যাতে আস্তে না থাকে, পুরোপুরি পানির সাথে গলিয়ে দিয়ে দিতে হবে, যেন আমের সাথে লেগে না থাকে। এবার আমগুলো সুন্দর করে কিছুক্ষণ ভিজায় রাখছিলাম, তারপরে সুন্দর করে ধুয়ে নিছি, যেন কোনো চুন কিছুই যাতে না লেগে থাকে। সুন্দর করে ধুইতে হবে, যেন কষ বা চুন কিছুই যাতে না লেগে থাকে। নেক্সট একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে আমি রোদে কিছুক্ষণের জন্য বা 3-4 ঘন্টার জন্য রোদে শুকাতে দেব, যাতে এটার সাথে যে পানি যে ভাবটা আছে বা পানি থাকে সে পানিটা যাতে রোদে শুকিয়ে যায়। এখন আমগুলোকে সুন্দরভাবে একটা প্লেট বা ট্রের মধ্যে আমি সবগুলো আমকে তুলে নিতেছি এক এক করে। সবগুলো আমি একসাথে তুলে নিয়ে এখন আমি আমগুলোকে রোদে দিয়ে দেব। রোদে দিয়ে অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত না শুকায়। এর মাঝে আমি যে শুকনা মশলাগুলো, ওই মশলাগুলোকে একটু তেলে নিয়ে বা ভেজে নিয়ে আমি ব্লেন্ডার করে নেব। এখানে কিছু কালো সরিষা, সাদা সরিষা, জিরা, ধনিয়া আর 3-4টা শুকনো মরিচ। এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে মশলাটা তিতা লাগে। এগুলোকে আমি এরই ফাঁকে ব্লেন্ডার করে নিয়েছি। আমগুলো যখন পানি ঝরে গেছে, এরপরে আমি কড়াইতে কিছুখানি সরিষার তেল, কয়েকটা শুকনো মরিচ আমি এর সাথে ভেজে নেব, আর পাঁচফোড়ন দিয়ে দিছি। গোটা কিছু পাঁচফোড়ন এই তেলের ভিতরে আমি ভেজে নেব। অল্প কিছু সময় ভেজে নেওয়ার পরে যেন পুড়ে না যায়, তাহলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে, পুরো একটা গন্ধ আসবে। এরপরে একে একে আমি আমগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এরপরে আমগুলোকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত আমের কালারটা একটু চেঞ্জ না হয়। আমি একটু ঢেকে দিয়েছিলাম, আপনারা ঢেকে দিলেও পারেন, না দিলেও পারেন। আমি একটু পরপর একটু উল্টে পাল্টে দিতেছি। আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না অবশ্য, এজন্য না ঢাকনা ইউজ করলেও হবে। এটা এখন দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এই পর্যায়ে আমি লবণ, যখন দেখলাম যে কালারটা চেঞ্জ হয়ে আছে, লবণ, তারপর একটু রসুন বাটা আর একটু আদা বাটা এর সাথে আমি অ্যাড করে দিছি মশলাটা। খেয়াল রাখবেন এর সাথে যেন বেশি পানি না থাকে, শুধু বাটা মশলাটা ইউজ করার পর সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি এটার সাথে চিনি অ্যাড করব। যতটুকু পরিমাণে চিনি প্রয়োজন আমি এর সাথে ততটুকু পরিমাণে চিনি অ্যাড করে দেব। আমগুলো বেশি টক মিষ্টি হওয়ার কারণে চিনি বেশি পরিমাণে প্রয়োজন পড়ে, এজন্য আমি পরিমাণে অনেকটা চিনি অ্যাড করছি। প্রায় আমার এখানে 2 কেজির মতো আম ছিল, তার সাথে আমার 1 কেজির মতো প্রায় চিনি চলে গেছে। ফার্স্টে আমি যতটুকু চিনি অ্যাড করছি ওতে আমার হয় নাই, আম টক রয়ে গেছে। নেক্সট আমি আমের সাথে অনেকটা চিনি আরও বেশি করে অ্যাড করে জাল করে নিয়েছিলাম। যাই হোক, এ পর্যায়ে কালারটা চেঞ্জ হতে শুরু করছে। আমগুলো আস্তে আস্তে নাড়া দিতে হবে, যাতে করে ভেঙে না যায়। এরপরে আমি যে গুঁড়া মশলাগুলো ভেজে রাখছিলাম, তারপরে সেটাকে আমি ব্লেন্ডার করে রাখছি, সেই মশলাগুলো এখন আমি এর সাথে অ্যাড করে দেব।
মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে এখন আমার এটাকে আস্তে করে নাড়াচাড়া দিয়ে মশলাটা এটার সাথে মিশিয়ে দিতে হবে। জোরে মেশাতে গেলে দেখা যাবে যে এটা ভেঙে যাবে, এজন্য আস্তে হাতে নরম করে এটাকে মিক্স করতে হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, আচারগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এ পর্যায়ে আমি ভিনেগার অ্যাড করে দিছি বা খাবার সোডা। এটা অ্যাড করলে আচারটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। অনেক দিন ধরে সংরক্ষণ করার জন্য এটাকে একটা কাচের জারে রেখে কিছুদিন পর পর রোদে দিতে হবে। 6 মাস 1 বছর আচারটি এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।